স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইয়া রাজি। উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হচ্ছে যমুনা রেল সেতু। উত্তরাঞ্চলের মানুষের জন্য খুলছে যোগাযোগের নতুন দিগন্ত। দেশের দীর্ঘতম সেতু পাড়ি দিতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। বন্দরে আমদানি পণ্যের জট কমাতে নিলাম প্রক্রিয়া সহজে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথমে নিলামের 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিতে প্রস্তাব পাঠানো হয়েছে রাজস্ব বোর্ডে। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই যমুনা রেল সেতু উদ্বোধনের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে অপেক্ষা আর কিছু সময়। দেশের দীর্ঘতম রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক উন্মোচিত হবে নতুন দিগন্ত। উদ্বোধনের আরও খবর জানাতে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ স্টেশন থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান এবং পশ্চিম প্রান্ত থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। প্রথমে চলে যেতে চাই যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে মাজেদের কাছে। মাজেদ, রেল সেতুর উদ্বোধন কখন শুরু হবে? দেশের দীর্ঘতম এই রেল সেতু যোগাযোগ ব্যবস্থায় কি ভূমিকা রাখবে? আসলে বহু প্রতীক্ষিত এই যমুনা যে রেল সেতু সেটি কিন্তু আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু উদ্বোধন করা হবে এবং এই ইব্রাহিমাবাদ যে স্টেশন রয়েছে পূর্ব প্রান্তে টাঙ্গাইলে, সেখান থেকে কিন্তু সিরাজগঞ্জের যে সয়দাবাদ রেল স্টেশন সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধনের মাধ্যমে কিন্তু যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি চলে যাবে এখানে। আর এখানে বলা হচ্ছে যে দেশের সর্ববৃহৎ রেল সেতু এটি। হ্যাঁ, এটি ডেডিকেটেড একটি রেল সেতু, শুধুমাত্র রেলই চলাচল করতে পারবে এই সেতু দিয়ে। এটি ডবল গেজ এবং ডবল লাইনের যে রেল সেতু, সেটির মাধ্যমে উত্তর অঞ্চলের সাথে ঢাকা সহ যে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ, এই যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন হবে। এবং আগে যে রেল সেতুটি রয়েছে যমুনা সেতুর সঙ্গে, সেই রেল সেতুতে কোনো এখানে পণ্য পরিবহন করা যেত না ট্রেনের মাধ্যমে। সেখান থেকে কিন্তু এই যে রেল লাইন যেটা আজকে উদ্বোধন হচ্ছে রেল সেতুর মাধ্যমে, সেটি কিন্তু যে ট্রেনগুলো পণ্যবাহী ট্রেন সেটি কিন্তু অনায়াসে আসতে পারবে এবং একই সাথে কিন্তু 2টি ট্রেন চলাচল করতে পারবে এই রেল সেতু দিয়ে। কিন্তু এখানে মানে যে বিষয়টি, এখানে সমস্যার বিষয়টি রয়েছে সেটি কিন্তু ডবল লাইন হওয়ার পরে যেখানে যে পর্যন্ত যাবে অর্থাৎ টাঙ্গাইল পর্যন্ত আর এখানে ঈশ্বরদী পর্যন্ত যে লাইনটি রয়েছে যমুনা সেতুর মধ্য দিয়ে, সেটি কিন্তু সিঙ্গেল লাইন। ফলে ডবল লাইনের যে সুবিধাটা রেল সেতুতে রয়েছে সেই সুবিধাটা আপাতত ভোগ করতে পারবে না এই রেল লাইনের উপর দিয়ে যাওয়া যাত্রী জনসাধারণ। আর এখানে যেটি বলা হচ্ছে যে দেশীয় কিন্তু একটি বাণিজ্য সুবিধা কিন্তু এই রেল সেতুর মাধ্যমে মানুষ পাবে, উত্তরাঞ্চলবাসী পাবে। এখানে আপনারা জানেন যে ভারত থেকে, এখানে নেপাল থেকে এবং ভুটান থেকে যে মালামালগুলো এই পথে আসে, স্থলপথে আসে, সেখান দিয়ে কিন্তু এই রেল সেতুর আগে নামিয়ে দেওয়া হতো ট্রেনের মাধ্যমে, কিন্তু এখানে পণ্য পরিবহনগুলো ঢাকা সহ অন্যান্য স্থানে হতো না। কিন্তু এই যমুনার যে
স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাজি। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হচ্ছে যমুনা রেল সেতু। উত্তরাঞ্চলের মানুষের জন্য খুলছে যোগাযোগের নতুন দিগন্ত। দেশের দীর্ঘতম সেতু পাড়ি দিতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। বন্দরে আমদানি পণ্যের জট কমাতে নিলাম প্রক্রিয়া সহজে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথমে নিলামে 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিতে প্রস্তাব পাঠানো হয়েছে রাজস্ব বোর্ডে। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই যমুনা রেল সেতু উদ্বোধনের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে অপেক্ষা আর কিছু সময়। দেশের দীর্ঘতম রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক উন্মোচিত হবে নতুন দিগন্ত। উদ্বোধনের আরও খবর জানাতে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ স্টেশন থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান এবং পশ্চিম প্রান্ত থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। প্রথমে চলে যেতে চাই যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে মাজেদের কাছে। মাজেদ, রেল সেতুর উদ্বোধন কখন শুরু হবে? দেশের দীর্ঘতম এই রেল সেতু যোগাযোগ ব্যবস্থায় কি ভূমিকা রাখবে? আসলে বহু প্রতীক্ষিত এই যমুনা যে রেল সেতু সেটি কিন্তু আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু উদ্বোধন করা হবে এবং এই ইব্রাহিমাবাদ যে স্টেশন রয়েছে পূর্ব প্রান্তে টাঙ্গাইলে, সেখান থেকে কিন্তু সিরাজগঞ্জের যে সয়দাবাদ রেল স্টেশন সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধনের মাধ্যমে কিন্তু যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি চলে যাবে এখানে। আর এখানে বলা হচ্ছে যে দেশের সর্ববৃহৎ রেল সেতু এটি। হ্যাঁ, এটি ডেডিকেটেড একটি রেল সেতু, শুধুমাত্র রেলই চলাচল করতে পারবে এই সেতু দিয়ে। এটি ডবল গেজ এবং ডবল লাইনের যে রেল সেতু, সেটির মাধ্যমে উত্তর অঞ্চলের সাথে ঢাকা সহ যে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ, এই যোগাযোগ ব্যবস্থার একটি আমূল পরিবর্তন হবে। এবং আগে যে রেল সেতুটি রয়েছে যমুনা সেতুর সঙ্গে, সেই রেল সেতুতে কোনো এখানে পণ্য পরিবহন করা যেত না ট্রেনের মাধ্যমে। সেখান থেকে কিন্তু এই যে রেল লাইন যেটা আজকে উদ্বোধন হচ্ছে রেল সেতুর মাধ্যমে, সেটি কিন্তু যে ট্রেনগুলো পণ্যবাহী ট্রেন সেটি কিন্তু অনায়াসে আসতে পারবে এবং একই সাথে কিন্তু 2টি ট্রেন চলাচল করতে পারবে এই রেল সেতু দিয়ে। কিন্তু এখানে মানে যে বিষয়টি, এখানে সমস্যার বিষয়টি রয়েছে সেটি কিন্তু ডবল লাইন হওয়ার পরে যেখানে যে পর্যন্ত যাবে অর্থাৎ টাঙ্গাইল পর্যন্ত আর এখানে ঈশ্বরদী পর্যন্ত যে লাইনটি রয়েছে যমুনা সেতুর মধ্য দিয়ে, সেটি কিন্তু সিঙ্গেল লাইন। ফলে ডবল লাইনের যে সুবিধাটা রেল সেতুতে রয়েছে সেই সুবিধাটা আপাতত ভোগ করতে পারবে না এই রেল লাইনের উপর দিয়ে যাওয়া যাত্রী জনসাধারণ। আর এখানে যেটি বলা হচ্ছে যে দেশীয় কিন্তু একটি বাণিজ্য সুবিধা কিন্তু এই রেল সেতুর মাধ্যমে মানুষ পাবে, উত্তরাঞ্চলবাসী পাবে। এখানে আপনারা জানেন যে ভারত থেকে, এখানে নেপাল থেকে এবং ভুটান থেকে যে মালামালগুলো এই পথে আসে, স্থলপথে আসে, সেখান দিয়ে কিন্তু এই রেল সেতুর আগে নামিয়ে দেওয়া হতো ট্রেনের মাধ্যমে, কিন্তু এখানে পণ্য পরিবহনগুলো ঢাকা সহ অন্যান্য স্থানে হতো না। কিন্তু এই যমুনার যে ডুয়েল গেজ লাইন হওয়ার ফলে, যে ডেডিকেটেড যে রেল সেতু হওয়ার ফলে কিন্তু পণ্যবাহী যে
ট্রেন সেটি কিন্তু অনায়াসে কিন্তু যাতায়াত করতে পারবে এবং সুবিধা হবে। আর আপনাকে বলে রাখি যে জাইকা এবং বাংলাদেশের যৌথ অর্থায়নে কিন্তু এই সেতুটি নির্মিত হয়েছে এবং এটি খরচ পড়েছে 16,780 কোটি টাকা। তো এই নির্মাণের ফলে এখানে যে জনসাধারণ বিশেষ করে ঢাকার সাথে যে উত্তরাঞ্চলে যে যোগাযোগ, সে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু একটি আমূল পরিবর্তন হবে এবং যে ধীরে ধীরে ট্রেনের যে গতি ছিল আগে খুবই আস্তে আস্তে যেত, ঘন্টায় 10 কিলোমিটার বেগে, সেটি কিন্তু 120 কিলোমিটার বেগে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে এই রেল সেতুতে। রাত্রে এই ছিল আমার কাছে এখানকার টাঙ্গাইলের যে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে সর্বশেষ। শুনছিলাম যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ স্টেশনের খবর মাজাদুর রহমানের মাধ্যমে। এবার একটু যেতে চাই পশ্চিম প্রান্তে রিফাতের কাছে। রিফাত, আপনার কাছে জানতে চাই, উদ্বোধনের পর ট্রেনটি পশ্চিম প্রান্তের স্টেশনে কখন পৌঁছাবে? উত্তর জনপদের মানুষ এই সেতুর মাধ্যমে কি কি সুবিধা পাবে? রাত্রি আপনি যে বলছিলেন যে আর কিছুক্ষণ পরই কিন্তু যমুনা সেতুর যে পূর্ব স্টেশন অর্থাৎ ইব্রাহিমাবাদ থেকে যে ট্রেনটি উদ্বোধনী ট্রেনটি আসলে যাত্রা করবে, সেতু পারাপার হয়ে এই সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনের যে শিডিউল টাইম রয়েছে 11টা 40 মিনিটে কিন্তু এখানে যারা অতিথি রয়েছে তাদেরকে নিয়ে এই স্টেশনে আসার কথা। মাঝে যেটি আসলে বলছিলেন যে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে স্পেশাল ট্রেনটি রয়েছে সেটি কিন্তু যাত্রা শুরু করবে এবং আনুষ্ঠানিকভাবে যে এই যমুনা রেল সেতু সেটি কিন্তু উদ্বোধন হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে যমুনা রেলওয়ে সেতু এটি কিন্তু দেশের দীর্ঘতম একটি ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতু, অর্থাৎ এই সেতু দিয়ে কিন্তু একসাথে দুটি ট্রেন পারাপার হতে পারবে। পাশাপাশি ডুয়েল গেজ হওয়ার কারণে কিন্তু এখানে যে মিটার গেজ এবং ব্রড গেজ দুটি ট্রেনই কিন্তু একসাথে পারাপার করতে পারবে এবং প্রকল্পের যারা সংশ্লিষ্টরা রয়েছে তারা যেটি দাবি করছেন যে আসলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু এই ট্রেনটি একসাথে পারাপার হতে পারবে। এতে করে এই যে যমুনা যে বহুমুখী সেতুটি ছিল, এই সেতুর দুই প্রান্তে যে দীর্ঘ সময় ট্রেনটিকে অপেক্ষা করতে হতো, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটবে। সেতুর যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে কিন্তু আর ট্রেন দাঁড় করিয়ে চেকিং এর প্রয়োজন হবে না, অর্থাৎ সময়ের কিন্তু একটি অপচয় যে ছিল সেটি কিন্তু অপচয়টা রোধ হবে এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে। এতে করে যে যাত্রীদের যে শিডিউল বিপর্যয়ের কারণে যে ভোগান্তি সেটি থেকেও কিন্তু তারা পরিত্রাণ পাবে বলে আমাদেরকে এখানকার সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে সেতুটিকে কেন্দ্র করে সেতুর উত্তরাঞ্চলে যে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছে সেটি দ্বার কিন্তু এই সেতুর মাধ্যমে উন্মোচন হচ্ছে। তার কারণ যে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জকে কিন্তু একটি শিল্পনগরী হিসাবে গড়ে তোলা হচ্ছে। সেক্ষেত্রে এই যে পণ্য পরিবহনের একটা সুযোগ তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু এই যে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে শিল্প কারখানা স্থাপনে কিন্তু তারা আগ্রহী হবেন। পাশাপাশি যেহেতু এটি ট্রান্স এশিয়ান রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পণ্য পরিবহনের যে সক্ষমতা এই সেতুর মাধ্যমে উদ্বোধন হলো সেটির কিন্তু আসলে সুফল এই অঞ্চলের যারা শিল্প উদ্যোক্তারা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই সেতুর মাধ্যমে আসলে পাবেন। তবে এই যে জাপান এবং বাংলাদেশের যৌথ অর্থায়নে এই যে রেল সেতুটি আজ আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে, এর পরপরই কিন্তু আসলে যারা এই পথে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু এই সেতু উদ্বোধনের পর কিন্তু তাদের যে টিকিটের ভাড়া সেটি কিন্তু বাড়ানো হবে বলে আমাদেরকে সেতু রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। তো এই যে 12টা নাগাদ কিন্তু সেতুর পশ্চিম পারে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে এবং সেতুর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই সেতু সম্পর্কে আর এই যে রেলের ভাড়া বৃদ্ধি সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আমাদেরকে ব্রিফ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো রাত্রি এই রেল সেতুটি উদ্বোধনের মাধ্যমে আসলে দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটির কিন্তু আজ অবসান হচ্ছে। তো এই ছিল পশ্চিম পাড় থেকে আমার কাছ থেকে সব শেষ। প্রক্রিয়া শুরু হয়েছে, মাপজোক করতে হবে, নতুন করে এস্টিমেট তৈরি করতে হতে 1 মাস যাবে। আবার টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে যদি প্রথম ধাপে আমরা ঠিকাদার পেয়ে যাই তাহলে হয়তো 3 মাসের মধ্যে আমরা ঠিকাদার পেয়ে যাব। নভেম্বর থেকে হয়তো কাজ শুরু করতে পারবে পুরো দামে, যেহেতু এখন যে কাজটা রয়ে গেছে সেটা পুরো একটা নদীর মধ্যে। শুরুতে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 14,87,00,000 টাকা। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো ও নকশায় কিছুটা পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28,86,00,000 টাকায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আমদানি পণ্যের জট কমানো ও নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টম হাউস।
প্রথম নিলামে 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিয়ে আইন সংশোধনের জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রক্রিয়ায় এই আইনি জটিলতায় নিলামে পণ্য বিক্রিতে সময় ক্ষেপণের পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। কখনো পণ্য ধ্বংসে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। হাজারা শিউলির প্রতিবেদন। আমদানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে ডেলিভারি নেয়ার নিয়ম। এই সময়ে কোনো আমদানিকারক পণ্য না নিলে আইন অনুযায়ী তাকে নোটিশ দেওয়ার 15 দিন বা সর্বোচ্চ 45 দিনের মধ্যে নিলামে পণ্য তোলা যায়। যদিও প্রথম নিলামে পণ্য মূল্যের 60% দর না উঠলে বিক্রির বিধান নেই। এতে শুল্ক, কর, ইন্স্যুরেন্স সহ পণ্যের দাম বাজার মূল্যের চেয়েও বেশি পড়ে যায়। ফলে ব্যবসায়িকভাবে লাভ না হওয়ায় অনেকেই প্রথমবার নিলামে অংশ নেয় না। আর প্রথমেই 60% দর না উঠায় অধিকাংশ সময় দ্বিতীয়, কখনো তৃতীয় নিলাম করতে হয় কাস্টমস কর্তৃপক্ষকে। এতে করে সময় ক্ষেপণের পাশাপাশি নিলাম বেশি হলেও বিক্রি কম হওয়ায় বন্দরে বাড়ে কন্টেইনার জট আর নষ্ট হয় পণ্যের গুণগত মান। এই সংকট উত্তরণে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পুরনো পণ্য নিলামে বিক্রিতে 60% দর নির্ধারণের আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার চায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। এতে নিলাম কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা যদি ইনভেন্টরির পরে শুধু মামলাটা যাচাই করে আমরা যদি নিলামে তুলতে পারি যে আমার পণ্য হচ্ছে এইগুলা, এই পণ্যগুলা নিলাম হবে, যে অবস্থায় আছে ওই অবস্থার ভিত্তিতে এর এগেনস্টে কোনো মামলা নেই, তাহলে আমার প্রক্রিয়াটাও সহজ হবে এবং সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকেই যদি আমি মাল দিতে পারি তাহলে আমার প্রক্রিয়াটাও দ্রুত হবে। আমরা এই যে গাড়ির নিলামগুলো করলাম, আমরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু বিক্রি করতে পারিনি। তো আমাদের যেটা যে এটা 60%টা যেন না থাকে, যেই ভ্যালু আমরা প্রথমবার পাবো আলটিমেটলি ওই ভ্যালুইতে আমরা পরবর্তীতে পাবো, ওর থেকে কমতে পারো, ওর থেকে বেশি পাওয়া তো আমাদের জন্য টাফ। কম দামে পণ্য নিতে বিডাররাও দ্বিতীয় ও তৃতীয় নিলামের অপেক্ষায় থাকেন। তাই দীর্ঘদিন পড়ে থাকা পুরনো পণ্যের জন্য এই আইনকে যুগোপযোগী করার পরামর্শ বিডারদেরও। এখানে উচিত হবে পণ্যের বর্তমান কি পজিশন কি আছে, টেন্ডারের আগেই বৈশাখ কমিটি করতে এটা মূল্য নির্ধারণ করুক। নির্ধারণ হলো বাজার থেকে মূল্য নির্ধারণ। আপনি রিজার্ভ ভ্যালু নির্ধারণ করলেন এটার দাম 100 টাকা, বাজারে চলে 10 টাকা, তো এটা দিয়ে জীবনেও বিক্রি হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। ওটা সামঞ্জস্য রাখার জন্য উদ্যোগ নেওয়া উচিত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 9000 কন্টেইনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে আছে 20 বছর আগে আমদানি করা পণ্যের কন্টেইনারও। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। যশোর রেল বাজারের ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 12টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। নিহত স্বজনরা জানান রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেল বাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা এনামুল হক জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার এনামুল হক জনি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তার প্রথম স্ত্রীর একটি 14 বছরের কন্যা সন্তান রয়েছে। গেল 1 ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে তার এক বান্ধবীকে জানায়। গেল 14 মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পরে এই ঘটনায় মামলা করে পরিবার। চুয়াডাঙ্গার জীবননগরের থানা মোড় থেকে 6টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। রাতে উপজেলার গয়েশপুর গ্রামের রাজ রকের আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে জীবননগর থানা মোড় থেকে আটক করা হয়। পরে তার বায়ুপথে লুকিয়ে রাখা অবস্থায় 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বার পরীক্ষা শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের আগাম বন্যা থেকে ফসল সুরক্ষিত রাখতে নির্মাণ হচ্ছে উন্নত প্রযুক্তির ফ্ল্যাট ফিউজ। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বড় ফসল, ফলে নিশ্চিন্তে বড় ধান ঘরে তুলতে পারবে কৃষকরা। পাশাপাশি ফসল অপচয় হবার হাত থেকে রক্ষা পাবে শত কোটি টাকা। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের 137টি হাওরে বোরো ধানের আবাদ করেন কৃষকরা। তবে প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশ্বরম্ভর উপজেলার করচার হাওরে উৎপাদন হয় প্রায় 8,000 মেট্রিক টন ধান। তবে গত বছর আগাম বন্যায় হাওরের ফসল জমির ব্যাপক ক্ষতি হয়। এপ্রিল মাসে শেষ হবে 15টি হাওরে 270 কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট ফিউজের কাজ। স্থানীয় কৃষকরা বলছেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ হলে ঘরে তুলতে পারবেন কষ্টার্জিত ফসল। একই সাথে বাজারে থাকবে পর্যাপ্ত ধানের সরবরাহ। বাদে ঠিকই, কিন্তু দেখা গেছে 2-1 দিন পর যে বর্ষাকালে এটা ভাঙে যায়। আমরা ঝুঁকিপূর্ণ থাকি, এটা যদি স্থায়ী বাদ হয় তাইলে আমাদের জন্য খুব ভালো হয়। ধান তুলতে গিয়ে কোনো এই চিন্তা করো না, কোনো টেনশনে করতো না, সুন্দরভাবে ধানটা তুলতে পারবো। স্থায়ীভাবে এই বাঁধটা নির্মাণ হইলে আমাদের কৃষকের লাগে অনেক উপকার। অতিবৃষ্টির কারণে স্থায়ী বাঁধের লাগে খুবই টেকসই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ফ্ল্যাট ফিউজের কাজ শেষ হলে প্রতি বছর বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হবে না। পাশাপাশি রক্ষা পাবে হাওরের ফসল, প্রকৃতি ও পরিবেশ। আমাদেরকে কল সেন্টার যারা আছে আইডব্লিউ এবং সিজিএসএস এরা মানে মূলত এগুলো সমীক্ষা করে এগুলো চিহ্নিত করা হয়েছে এবং এখানে যে পরিবেশের যেগুলো প্রভাব পড়ে না সেগুলো নিশ্চিত করে এগুলো প্রকল্পের অঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রায় 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন, যার বাজার মূল্য অন্তত 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। কিশোরগঞ্জে মশলা সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম, কিন্তু চালের সরবরাহ ভালো থাকায় আগের চেয়ে দাম কিছুটা কমেছে। আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, আপনার কাছে জানতে চাই, মশলার দাম আগের চেয়ে কত টাকা বেড়েছে এবং একই সঙ্গে জানতে চাই কোন চাল কত দামে বিক্রি হচ্ছে। রাত্রি, আপনি যে বিষয়টি বলছিলেন যে সরবরাহ কিছুটা যে কম, সেই কারণে এবং আমদানিকারক যারা রয়েছে তাদের কাছ থেকেও কিছুটা বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে বা বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু বাজারে এর প্রভাব পড়েছে এবং দাম কিন্তু বেড়েছে। আমি যদি একটু মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর কথা যদি প্রথমে বলি, এই যেহেতু রমজান মাস চলছে, যে মশলা জাতীয় পণ্যগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে একটা ভালো চাহিদা রয়েছে। এরপর আসন্ন ঈদ সামনে, যেহেতু ঈদেও কিন্তু মশলা জাতীয় পণ্যের একটা ভালো চাহিদা থাকে। সব মিলিয়ে কিন্তু চাহিদা বেড়েছে এবং সরবরাহ এখনো পর্যন্ত কম, এবং সেই সাথে কিন্তু আসলে আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। সব মিলিয়ে দাম কিছুটা বেশি। আমি যদি একটু দামের কথা বলি, মশলা জাতীয় পণ্যের প্রকার বেঁধে কিন্তু আসলে 50 থেকে 100 টাকা পর্যন্ত আসলে এখানে আমরা বাড়তি পাচ্ছি বাজারের বিভিন্ন দোকানে। যদি বলি যে জিরা যেই পণ্যটি রয়েছে সেটি কিন্তু 50 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 700 টাকায়। এলাচি বিক্রি হচ্ছে এই মুহূর্তে আসলে 4400 টাকা ছিল, যেটি 4500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দারুচিনি বিক্রি হচ্ছে 50 টাকা বেড়ে 500 টাকায়। এছাড়াও লং বিক্রি হচ্ছে, যেটি 1150 টাকা ছিল সেটি কিন্তু 1300 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যদিকে যে তেজপাতা, সেটির দামটি আসলে স্বাভাবিক রয়েছে। এছাড়াও অন্যান্য যে মশলা জাতীয় পণ্য রয়েছে যেমন আদা, পেঁয়াজ, সেইগুলোর দাম এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক রয়েছে। অপরদিকে যদি বলি যে চালের বাজারে সরবরাহ ভালো। কিশোরগঞ্জের যে কটি বাজার রয়েছে সবগুলোতেই আমরা দেখেছি যে চালের আসলে সংকট না থাকায় কিন্তু সেখানটায় দাম অনেকগুলো চালের কমেছে। এর মধ্যে যদি বলি যে সবচাইতে বেশি সচরাচর যে চালগুলো বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়, যেমন 28, 29 এবং 49 যে চালগুলো, বিশেষ করে 28 চালটি কিন্তু
বিক্রি হতো আগে 70 টাকায়, সেটি কিন্তু এখন 66 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও 29 যে চালটি সেটি কিন্তু 64 টাকা থেকে কমে সেটি কিন্তু 62 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও অপরিবর্তিত রয়েছে যে 49 চালটি। এই তিনটি চাল কিন্তু সবচাইতে বেশি বাজারে চলে। তবে যে দামি যে বেশ কয়েকটি চাল রয়েছে, রাতা বুরু, টেপি বুরু, সেগুলোর দাম কিছুটা বেড়েছে। তো সরবরাহ আসলে সেগুলো কমে যাবে বলছে দোকানিরা। তো এই ছিল রাত্রি আমার কাছে কিশোরগঞ্জ থেকে মশলা এবং চালের বাজারের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মশুর কায়েস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন শিক্ষার্থী, 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান। তিনি জানান, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে আর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করা হবে। এছাড়া আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের জন্য অনুষদ ভিত্তিক 6টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তারা। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলেও জানা গেছে। রাজশাহীর আম বাগানগুলোর 95% জুড়ে শোভা পাচ্ছে মুকুল। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর গোদাগাড়ি থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, চলতি মৌসুমে কেমন ফলনের প্রত্যাশা বাগানীদের? কীট পতঙ্গের আক্রমণ ও তাপদাহে ফলনে কোনো প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা জানাবেন। রাত্রি গেলবারের থেকে এবারে রাজশাহীতে আমের বাগান বেড়েছে। এবারে প্রায় 19,603 হেক্টর জুড়ে বাগান আছে এবং সেখানে আমরা অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ সেটি আসলে কম। যেহেতু এবারে আসলে শীত কম ছিল, সে কারণে আসলে পৌষের সময় যে আমের যে নতুন কুশি আসে এবং তারপরে যে ফাল্গুনে যে আসলে মুকুল হয়, সেই মুকুলে আসলে কুয়াশার আধিক্য কম ছিল এবং একই সাথে কিন্তু রাজশাহীর তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ কিন্তু তাপমাত্রা রয়েছে। সুতরাং এই তাপমাত্রাটি কিন্তু আসলে আমের মুকুল এবং মুকুল থেকে আমের মোটর দানাতে রূপান্তর হওয়া, সেটি আসলে উপযুক্ত একটি পরিবেশ এবং উপযুক্ত তাপমাত্রা বলছে ফল গবেষণা ইনস্টিটিউট এবং একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে যে কীটনাশক যে প্রয়োগ করা হচ্ছে বা বালাইনাশকগুলো দেয়া হচ্ছে, এর ফলে আমের যেই ধরনের পোকার আক্রমণ এখন এই সময় হয়, হপর পোকা এবং যে ফ্রুট ফ্লাই, সেগুলো কিন্তু এখন সেটি নাই এবং এর কারণে এবারে কিন্তু আমের বাম্পার ফলন হবে প্রত্যাশা করা হচ্ছে। গেলবার যেমন কোনো কোনো গাছে 40%, 60% মুকুল ছিল, এবার কিন্তু প্রত্যেকটি গাছেই 95% মুকুল আছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং ফল গবেষণা ইনস্টিটিউট যেটি বলছে যে এর ফলে গাছে প্রায় 80 থেকে 85% আম টিকে যাবে এবং সেটি যেহেতু মোটর দানা হয়েছে এবং গেল 2 দিনে খানিকটা বৃষ্টি হয়েছে, যদিও আসলে রেকর্ড খুব একটা বেশি বৃষ্টিপাত না, তারপরে এই বৃষ্টিপাত আসলে এই যে মোটর দানা আকার ধারণ করেছে আম, সেটিকে আসলে টিকিয়ে রাখবে এবং ভালো একটি পরিপক্ক হতে সহযোগিতা করবে। সুতরাং এবারে প্রায় 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটি কিনা একেবারে বৈশাখ এবং তারপরেও কিন্তু আসলে চলবে। সুতরাং রাত্রি বলাই যায় যে রাজশাহীতে এবার আমের একেবারে অন ইয়ার, অর্থাৎ প্রায় 95% গাছে যেহেতু মুকুল আছে এবং সেগুলো গুটি বেঁধেছে এবং পরিপক্ক হতে শুরু করেছে, অর্থাৎ এদের আকার বাড়তে শুরু করেছে এবং এই সময় যেহেতু সবচেয়ে বেশি বালাই হয় এবং প্রাকৃতিক কারণে যেহেতু এবারে সেটি হচ্ছে না, যার কারণে কিন্তু আমের এবারে ভালো ফলন হবে বলে প্রত্যাশা করছে বাগানীরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটিকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর গোদাগাড়ি থেকে সর্বশেষ খবর। রাত্রি রাজশাহীর আম বাগানের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। মৌলভীবাজারের বাগানগুলোতে শুরু হয়েছে নতুন মৌসুমের চা পাতা তোলা। আবহাওয়া অনুকূলে থাকলে গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন MA হামিদ। হামিদ, এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে, সেই লক্ষ্য পূরণের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি যেটা বলছিলেন, আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে এবছর চা বোর্ড
লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 10,03,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদিও 2023 সালে বাংলাদেশের রেকর্ড সংখ্যক চা উৎপাদন হয়েছিল, 10,03,00,000 কেজি চা উৎপাদন হয়েছিল, কিন্তু 2024 সালে লক্ষ্যমাত্রা ছিল 10,08,00,000 কেজি, কিন্তু সেখানে উৎপাদন হয়েছে 9,03,00,000 কেজির কিছু উপরে, অর্থাৎ 1,05,00,000 কেজি উৎপাদনের পিছনে ছিল। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে অত্যধিক খরা, শুরুতে অত্যধিক খরা এবং পরবর্তীতে অনাবৃষ্টি এবং অধিক বৃষ্টির কারণে কিন্তু চা উৎপাদন ব্যাহত হয়েছিল। এ বিষয়ে আমি কথা বলেছিলাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে এবং পাশাপাশি চায়ের গুণগত মান যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি জানিয়েছেন যে বিগত বছরগুলোতে পঞ্চগড় সহ সমতলের যে চা উৎপাদন ছিল সেটা লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখলেও কিন্তু গুণগত মান ভালো না থাকার কারণে বাজারে সে চা বিক্রি হয়নি। আমি বিষয়ে কথা বলেছিলাম ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং শ্রী গোবিন্দপুর চা বাগানের স্বত্বাধিকারী চাকর মোহাম্মদ মহসিন মিয়া মধুর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত বছর ন্যাশনাল টি কোম্পানির 19টি চা বাগানে উৎপাদন ব্যাহতার পিছনের কারণ হিসেবে জানিয়েছেন যে শ্রমিকরা আন্দোলনে ছিল তাদের বেতন ভাতার দাবিতে এবং এতে করে চা উৎপাদন ব্যাহত হয়েছিল এবং খরা অনাবৃষ্টি তো ছিলই। এবছরও কিন্তু অনিশ্চয়তার মধ্য দিয়ে নতুন করে চা পাতা উৎপাদন শুরু হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা 10,03,00,000 কেজি ধরা হয়েছে, কিন্তু তারা বলছেন যে তারা লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে তারা বেশিভাবে নজর দিচ্ছেন যাতে করে চায়ের গুণগত মান ধরে রাখা যায়। আমি এ বিষয়ে কথা বলেছিলাম টি ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি MSN মনিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 2024 সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে 8,77,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল, সেখান থেকে 7,03,00,000 কেজি চা বিক্রি হয়েছে এবং অবিক্রিত রয়েছে 1,63,000 কেজি। তিনি বলছেন যে চা বাগানের শ্রমিকদের 8 ঘন্টা কর্ম সম্পাদনের নিশ্চিত করা গেলে এবং তাদেরকে যদি ঠিক মতো কাজে লাগানো যায় এবং চা উৎপাদন বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিন্তু চায়ের গুণগত মান ধরে রেখে বিদেশি রপ্তানি সহ নিলামে বিক্রি করা যাবে। এই ছিল আমার কাছে চা উৎপাদন এবং চা নিলাম নিয়ে রাত্রি। মৌলভীবাজারের বাগানগুলোতে শুরু হয়েছে নতুন মৌসুমের চা পাতা তোলা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এম.এ. হামিদ। রংপুর বিভাগে 2023 ও 24 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও গেল 10 বছরে রোগী বেড়েছে 50%। চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস, জীবনাচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি। এমন অবস্থায় রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি শুরুর পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। দৃশ্যটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। বাংলাদেশের প্রেক্ষাপটে বিছানা ছাড়িয়ে মেঝেতে কিংবা বারান্দায় রোগী থাকার ঘটনা খুবই সাধারণ, কিন্তু হৃদরোগ বিভাগে এভাবে বারান্দাতেও রোগী থাকা কিছুটা উদ্বেগজনক তো বটেই। রমজানে হাসপাতালের অন্য বিভাগে রোগীর সংখ্যা কমলেও হৃদরোগ বিভাগে রোগীর চাপ সারা বছরই একই রকম। সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে গত 10 বছরে রংপুর বিভাগে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 50%। কোনো বছর এই পরিমাণ বেড়েছে 70% পর্যন্ত। পুরো রংপুর বিভাগে সরকারিভাবে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় হৃদরোগের। এছাড়া বেসরকারিভাবে আরও 2-1টি হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও তাদের সুযোগ সুবিধা কম। মূলত খাদ্যাভ্যাস, জীবন আচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ হৃদরোগের প্রধান কারণ বলছেন চিকিৎসকরা। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে, অনেক অধিক লবণযুক্ত খাবার গ্রহণ করছে, কেন ফুড খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, আবার তাদের যে প্রেশার এবং উচ্চ ডায়াবেটিস সেগুলো কন্ট্রোল নাই। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে হার্টের রোগের সংখ্যা বেড়ে গেছে। টিসিউতে রোগীদের ম্যানেজমেন্ট, স্টেপটোকাইনেস থেকে শুরু করে আমরা একটা দক্ষ টিম ওয়ার্কের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছি। দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের 2 বছরের ভর্তি রোগীর সংখ্যা বিবেচনা করলে রোগী বৃদ্ধির হার কিছুটা অনুমান করা যায়। আর ভর্তি রোগী ছাড়াও আউটডোর বিভিন্ন চেম্বারের পাশাপাশি রাজধানী সহ দেশের বাইরে চলে যাওয়া রোগী তো রয়েছেই। চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রিভেনশন আসলে ছোটবেলা থেকেই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, বাচ্চাদেরকে সেইভাবে ট্রেন করা। এখানে কার্ডিয়াক সার্জারি নাই,
সেই কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট খোলার ব্যাপারে আমাদের মাননীয় মহাপরিচালক শিক্ষা উনি উদ্যোগ নিয়েছেন এবং কয়েকটা টিমও বারবার এসেছেন। আমরা এই ব্যাপারে আমরা উদ্যোগী হচ্ছি। রংপুর বিভাগের বড় দুটি মেডিকেল কলেজ হাসপাতালেই হৃদরোগের চিকিৎসা নিয়ে রয়েছে বড় পরিকল্পনা। সার্জারি থাকবে, পেডিয়াট্রিক কার্ডিওলজি থাকবে, তারপর আমরা যে কার্ডিওলজি করতেছি বড়দের হৃদরোগ, মানে এখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি বলতে যেটা শিশুদের, বাচ্চাদের জন্মগতভাবে ফুটা থাকে, তারপরে সমস্যা থাকে, সেগুলোর চিকিৎসার ব্যবস্থাও থাকবে, সেই ডিপার্টমেন্টও এখানে হবে। মানে এই সুযোগ সুবিধা নিয়ে আর আমাদেরও দুটো ক্যাথল্যাব থাকবে। রংপুর বিভাগে প্রতি বছরই বাড়ছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস সহ অনিয়ন্ত্রিত জীবনাচরণের কথা। এর পাশাপাশি আরেকটি বিষয়ে উল্লেখ করছেন তারা, সেটি হলো প্রয়োজনের অতিরিক্ত চাহিদা। এই চাহিদা পূরণ করতে গিয়েই মানুষ আক্রান্ত হচ্ছেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে, আর এর থেকেই সূত্রপাত হচ্ছে হৃদরোগের। চিকিৎসকরা বলছেন জীবনাচরণের পাশাপাশি যদি এই চাহিদাও নিয়ন্ত্রণ করা যায় তাহলে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি অনেকখানি কমে আসবে। আমিরুল বাপ্পি, এখন রংপুর। গেল 7 বছর ধরে চলছে ঝালকাঠির সদর হাসপাতালের নতুন ভবনের অবকাঠামোগত কাজ। 1 বছর আগে তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এতে ক্ষুব্ধ রোগী ও স্থানীয়রা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল আর চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি। আলামিন তালুকদারের প্রতিবেদন। 1983 সালে 50 শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি সদর হাসপাতাল। এরপর 2003 সাল থেকে 100 শয্যায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও বাড়তি চাহিদা পূরণে 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যা বিশিষ্ট 9তলা ভবনের নির্মাণ কাজ। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণ কাজ শেষ না হতেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে ভবনটির উদ্বোধন করা হয়। কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু না হয় আদতে ভবনটি কোনো কাজেই আসছে না। ডাক্তার স্বল্পতার কারণে আমরা বর্তমানে এই বিল্ডিংয়ে চিকিৎসা ভালো পাই না। 250 শয্যার বিল্ডিংটা যদি চালু হয় এবং ডাক্তার বাইরে থেকে ভালো ভালো ডাক্তার আনা হয় তাহলে আমরা ভালো চিকিৎসা পাবো। শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, আমরা এত ভোগান্তিতে আছি, ডাক্তার দেখাই পাই না, আসে মানে ফেরত যাওয়া লাগে। এইটা চালু হলে ভালো হয়, আমাদের জন্য অনেক মানে সুযোগ সুবিধা ভালো হয়, খুব ভোগান্তি কম হয়। ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে এই বড় হসপিটালটা চালু হলে আমাদের চিকিৎসা সুবিধা ভালো হবে। হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসারের কোনো পোস্ট নেই। দুপুর 2:30টার পরে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় যে ভর্তি রোগীরা থাকেন প্রত্যেক দিনই প্রায় 100 বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে এই সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অসম্পূর্ণ নির্মাণ কাজ আর লিফট স্থাপন না করায় নতুন ভবন এখনই বুঝে নিতে পারছেন না তারা। এছাড়া জনবল ও চিকিৎসা সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চাহিদা মোতাবেক জনবল পেলে এবং লিফটের কাজ সম্পন্ন হলে আমরা এই বিল্ডিংটা চালু করতে পারবো, এবং জনবল না পেলে এবং লিফট লাগানো না হলে আমরা আসলে এই 250 শয্যা সদর হাসপাতাল চালু করা আমাদের পক্ষে সম্ভব হবে। জেলায় 8 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসার জায়গা ঝালকাঠি সদর হাসপাতাল। বর্তমানে 100 শয্যায় প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন হাজারো মানুষ। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। বাংলাদেশ দলে 8 নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না হামজা চৌধুরী। এসকে শাওনের প্রতিবেদন। হামজা চৌধুরীর মতো বড় তারকা এই প্রথম পাচ্ছে বাংলাদেশ দল। তার আগমনে স্বাভাবিকভাবেই ভিড় ছিল গণমাধ্যম কর্মীদের। তবে তাদের জন্য বাহুফের ব্যবস্থাপনার ঘাটতি ছিল স্পষ্ট, যে কারণে সিলেটে এসে বাহুফের অব্যবস্থাপনার সাক্ষী হলেন তারকা ফুটবলার।
বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে প্রায় 2 ঘন্টায় নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে পৌঁছান শেফিল্ড ইউনাইটেড তারকা। বাড়ি ফেরার ঘণ্টাখানেক পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হামজা। সেখানে প্রশ্নের ঝাঁপি খুলে বসেন গণমাধ্যম কর্মীরা। Number 8. Number 8. Hamza, did you imagine that there will be so many people at your house? No, I could never imagine this many people. I know my body is full of people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের। প্রশ্ন ছিল নিজ দল নিয়ে কি ভাবনা তার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখাইবে না খেতা এই ম্যাচটা। দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তির পর থেকে অনেকেই সাকিবের সঙ্গে হামজার তুলনা করছেন। যদিও ক্রিকেটের বড় তারকার সাথে তুলনায় যেতে রাজি নন হামজা। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm সবকিছু ঠিক থাকলে হবিগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী। Yeah, definitely. I'm very confident. এসকে শাওন, এখন। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।